Welcome, dear learners. In my last class, I was discussing about how to find out objects from a sentence and how to differ them from complements. And in this class, we are going to learn various types of objects. Okay? তো আমরা প্রথমেই হালকা করে জেনে নিব যে কিভাবে বাক্য থেকে আমরা অবজেক্ট খুঁজে পাবো। তো যেমনটা আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে কোনো বাক্যের মেন ভার্বকে যদি হোয়াট অথবা হুম দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হবে কি অবজেক্ট। কি বলা হলো যে কোনো বাক্যের মেন ভার্বকে অর্থাৎ মূল ক্রিয়াপদকে যদি হোয়াট অর্থাৎ কি এবং হুম অর্থাৎ কাকে বা কাদেরকে দিয়ে প্রশ্ন করা হয় তাহলে যে আনসারটা পাওয়া যাবে সেটাই হবে অবজেক্ট। ওকে, ফর এক্সাম্পল, লুক অ্যাট দিস সেন্টেন্স। রাম গেভ মি এ পেন। রাম আমাকে একটি কলম দিয়েছিল। ইন দিস সেন্টেন্স রাম ইজ দ্য সাবজেক্ট হিয়ার, গেভ ইজ দ্য মেন ভার্ব। ওকে, রাম সাবজেক্ট আর গেভ হচ্ছে কি মূল ভার্ব। তো গেভ এখানে কি গিভ ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ পাস্ট ফর্ম। গিভ মানে দেওয়া আর গেভ মানে কি দিয়েছিল। তাহলে রাম গেভ মি এ পেন, রাম আমাকে একটি কলম দিয়েছিল। তো এই বাক্যের মেন ভার্ব অর্থাৎ গেভকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি কি দিয়েছিল তাহলে আমরা আনসারটা কি পাবো, এ পেন, একটি কলম দিয়েছিল। তাহলে এ পেন হলো কি অবজেক্ট। ঠিক আছে, এই গেভ ভার্বকেই আমরা যদি আবার হুম দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কাকে দিয়েছিল তাহলে আনসারটা কি পাবো, মিকে দিয়েছিল অর্থাৎ আমাকে দিয়েছিল। তাহলে মিও হলো কি একটা অবজেক্ট। ওকে, now we would like to know various types of object. According to English grammar, there are several types of objects such as direct object, indirect object, cognate object, retained object, reflexive object, factitive object, reciprocal object and adverbial object. ওকে, এইবার আমরা পরপর দেখে নেব যে কোন অবজেক্টটাকে কি ধরনের অবজেক্ট বলা হয়। ওকে, নাও লুক অ্যাট দিস সেন্টেন্স। রাম গেভ মি এ পেন। রাম আমাকে একটি কলম দিয়েছিল। এই সেন্টেন্সে কটা অবজেক্ট আছে? দুটো অবজেক্ট আছে। একটা হচ্ছে কি মি, অপরটা এ পেন। তো যদি কোনো ট্রানজিটিভ ভার্বের দুটো অবজেক্ট থাকে তাহলে দেখা যাবে যে ওই দুটো অবজেক্টের মধ্যে কোনো একটা অবজেক্ট বস্তুবাচক হবে এবং অপরটি হবে কি প্রাণীবাচক। তো যেটি বস্তুবাচক হবে সেটি হবে ডাইরেক্ট অবজেক্ট আর যেটি প্রাণীবাচক হবে সেটি হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি কি এ পেন এটি একটি অবজেক্ট আর মি এটাও একটা অবজেক্ট। তাহলে এ পেন এটা হচ্ছে কি বস্তুবাচক। তো এ পেন এটা বস্তুবাচক হওয়ার জন্য কোন অবজেক্ট হবে, ডাইরেক্ট অবজেক্ট। আর অপরদিকে মি এটা প্রাণীবাচক হওয়ার জন্য এটা কি হবে, ইনডাইরেক্ট অবজেক্ট। তো কি বলা হলো, কোনো সেন্টেন্সের যদি ট্রানজিটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে তাহলে একটা হবে কি ডাইরেক্ট অবজেক্ট, অপরটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তো কোনটা ডাইরেক্ট হবে, যেটা বস্তুবাচক হবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট আর যেটি প্রাণীবাচক হবে সেটা হবে ইনডাইরেক্ট অবজেক্ট। তো এখানে এ পেন বস্তুবাচক হওয়ার জন্য এটা কি হলো, ডাইরেক্ট অবজেক্ট, আর মি প্রাণীবাচক হওয়ার জন্য এটা হলো কি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তো তোমরা আরও একটি সেন্টেন্স দেখো। সি সেন্ট হিম এ লেটার। সে তাকে একটি চিঠি পাঠিয়েছিল। এই বাক্যে সি হচ্ছে কি সাবজেক্ট আর সেন্ট হলো কি মেন ভার্ব। সেন্ট এসিএনডি সেন্ট ভার্বের পাস্ট ফর্ম বা সেকেন্ড ফর্ম। সেন্ট মানে পাঠানো আর সেন্ট মানে কি পাঠিয়েছিল। তাহলে সি সেন্ট হিম এ লেটার কথার অর্থ হচ্ছে কি সে তাকে একটি চিঠি পাঠিয়েছিল। এই সেন্ট মেন ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে কোন আনসারটা পাবো, এ লেটার, একটি চিঠি পাঠিয়েছিল। তাহলে এটা হলো কি অবজেক্ট। ওই সেন্ট ভার্বকে আবার যদি আমরা হুম দিয়ে প্রশ্ন করি অর্থাৎ কাকে পাঠিয়েছিল তবু আর একটা আনসার পাবো, সেটা হচ্ছে কি হিম। তাহলে হিমও হলো কি একটা অবজেক্ট। এবার এই দুটো অবজেক্টের মধ্যে আমরা দেখব কোনটা ডাইরেক্ট আর কোনটা ইনডাইরেক্ট। এখানে দেখতে পাচ্ছি কি যে এ লেটার, তো এ লেটার এটা হচ্ছে কি বস্তুবাচক, সেই জন্য এটা হবে কি ডাইরেক্ট অবজেক্ট। অপরদিকে হিম এটা হচ্ছে কি প্রাণীবাচক বা ব্যক্তিবাচক, তাই এটা হবে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, তাহলে আমি কি বললাম যে একটা ট্রানজিটিভ ভার্বের যদি দুটো অবজেক্ট থাকে সেই দুটো অবজেক্টের মধ্যে একটা হবে প্রাণীবাচক, অপরটি হবে কি বস্তুবাচক। তো যেটা বস্তুবাচক হবে সেটা হবে ডাইরেক্ট অবজেক্ট আর যেটা প্রাণীবাচক বা ব্যক্তিবাচক হবে সেটা হবে কি ইনডাইরেক্ট অবজেক্ট। ওকে, এইবার আমরা জানবো কি সম্বন্ধে, রিটেন অবজেক্ট সম্বন্ধে। তো রিটেন অবজেক্ট কি জিনিস, কোনো ট্রানজিটিভ ভার্বের যদি দুটি অবজেক্ট থাকে এইরকম ডাইরেক্ট বা ইনডাইরেক্ট অবজেক্ট থাকে তাহলে দেখা যাবে কি যে ওই সেন্টেন্সটাকে
প্যাসিভ ভয়েসে কনভার্ট করার সময় ওই দুটি অবজেক্টের মধ্যে যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হবে, আর বাকি অবজেক্টটি কী হবে, অপরিবর্তিত থাকবে, অর্থাৎ তার যে স্থানে ছিল সেই স্থানেই থেকে যাবে। তো যে অবজেক্টটা অপরিবর্তিত থাকবে অর্থাৎ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে না, সেইটাকে বলবো কি আমরা রিটেন অবজেক্ট। ওকে, তো এক্সাম্পল হিসাবে এই সেন্টেন্সটাকে আমরা প্যাসিভ ভয়েসে কনভার্ট করে দেখে নিই রিটেন অবজেক্ট কোনটা। ওকে, তো দেখো সি সেন্ট হিম এ লেটার, এটা ছিল কিসে, অ্যাক্টিভ ভয়েসে। ওই বাক্যটাকে আমরা কি করেছি, প্যাসিভ ভয়েসে কনভার্ট করেছি। তো এইখানে কটা অবজেক্ট আছে, দুটো অবজেক্ট আছে, হিম আর লেটার। তো হিম অবজেক্টটাকে আমরা কি করেছি, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করেছি। এখানে কি ছিল, অবজেক্ট হিসাবে ছিল, আর এই জায়গায় আমরা কি করেছি, সাবজেক্ট হিসাবে ইউজ করেছি, ঠিক আছে, প্যাসিভ ভয়েসে। আর এ লেটার যথাস্থানে অপরিবর্তিত থেকে গেছে, তাহলে এ লেটারটা এখানে হচ্ছে কি রিটেন অবজেক্ট। ওকে, আবার দেখো এ লেটারকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, এ লেটারকে কি করা হয়েছে, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হয়েছে, আর হিম অবজেক্টটাকে তার যথাস্থানে রেখে দেওয়া হয়েছে। তাহলে এবার কি হলো, হিমটা হলো কি রিটেন অবজেক্ট। তাহলে কি বলা হলো, যে কোনো ট্রানজিটিভ ভার্বের যদি দুটি অবজেক্ট থাকে, সেই দুটি অবজেক্টের মধ্যে কোনো একটি অবজেক্টকে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট করা হবে, আর বাকি অবজেক্টটিকে কি করা হবে, অপরিবর্তিত রাখা হবে। তো যে অবজেক্টটিকে অপরিবর্তিত রাখা হবে সেটি হবে কি রিটেন অবজেক্ট। ওকে, এইবার আমরা জানবো কগনেট অবজেক্ট সম্বন্ধে। তাহলে কগনেট অবজেক্ট কথার অর্থ কি, সমধাতুজ অবজেক্ট। সমধাতুজ অবজেক্ট বলতে কি বোঝানো হচ্ছে, যে সমস্ত অবজেক্ট মূল ভার্ব থেকে সৃষ্টি হবে বা তৈরি হবে তাদেরকেই বলা হবে কি কগনেট অবজেক্ট বা সমধাতুজ অবজেক্ট। তো এক্সাম্পল হিসাবে এই সেন্টেন্সটাই তোমরা দেখো, হি স্লিপস এ সাউন্ড স্লিপ। এই বাক্যে স্লিপ হচ্ছে কি মেন ভার্ব, হি সাবজেক্ট। এই স্লিপ মেন ভার্বকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি তাহলে অ্যান্সারটা কি আসবে, এখানে এ সাউন্ড স্লিপ। তাহলে এই সাউন্ড স্লিপ এটা হলো কি অবজেক্ট। এবার এই অবজেক্টটা যে কগনেট অবজেক্ট সেটা কিভাবে বুঝবো, এখানে মেন ভার্ব স্লিপ হচ্ছে কি মেন ভার্ব, এই মেন ভার্ব থেকে কি হচ্ছে আবার এই অবজেক্ট স্লিপ তৈরি হচ্ছে বা সৃষ্টি হচ্ছে, তাই এখানে স্লিপ হলো কি কগনেট অবজেক্ট। ওকে, এইবার আমরা জানবো রিফ্লেক্সিভ অবজেক্ট সম্বন্ধে। সো হোয়াট ইজ রিফ্লেক্সিভ অবজেক্ট? আমরা প্রোনাউন পড়েছি, প্রোনাউনের বেশ কিছু ভাগ রয়েছে, তার মধ্যে সেলফযুক্ত প্রোনাউনগুলিকে বলা হয় কি রিফ্লেক্সিভ প্রোনাউন। সেলফ অথবা সেলভস যুক্ত প্রোনাউনগুলিকে কি বলা হয়, রিফ্লেক্সিভ প্রোনাউন। এই রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি যদি কোনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে তাহলে সেই অবজেক্টকে বলা হবে কি রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, নাও লুক অ্যাট দিস সেন্টেন্স, হি কিল্ড হিমসেলফ। সে নিজেকে হত্যা করেছিল। হেয়ার কিল্ড ইজ দ্য মেন ভার্ব অ্যান্ড হি ইজ দ্য সাবজেক্ট হেয়ার। ওকে, তাহলে কাকে হত্যা করেছিল, হিমসেলফ, তাহলে নিজেকে কি করেছিল, হত্যা করেছিল। তাহলে হিমসেলফ হলো কি এখানে অবজেক্ট। এই হিমসেলফ অবজেক্টের সঙ্গে এখানে দেখো কি যোগ করা আছে, সেলফ যোগ করা আছে। অতএব এটা হচ্ছে কি রিফ্লেক্সিভ প্রোনাউন প্লাস রিফ্লেক্সিভ অবজেক্ট। ওকে, ইউ ক্যান টেক অ্যানাদার এক্সাম্পল হেয়ার, দে লস্ট দেমসেলভস। তারা নিজেদেরকে হারিয়েছিল। লস্ট হচ্ছে কি এখানে মেন ভার্ব, দে সাবজেক্ট, তারা নিজেরাই নিজেদেরকে হারিয়েছিল। তাহলে কাদেরকে হারিয়েছিল, দেমসেলভস, তাদেরকে হারিয়েছিল। তাহলে দেমসেলভস হলো কি এখানে অবজেক্ট। এবার এই অবজেক্টের সঙ্গে কি যোগ করা আছে, সেলফ যোগ করা আছে। তাহলে এটা কোন অবজেক্ট হবে, রিফ্লেক্সিভ অবজেক্ট। ক্লিয়ার হলো বিষয়টা? নাও ইজ দ্য টাইম ফর ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, কখনো কখনো দেখা যায় যে একটি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের যে অর্থ সেইটাকে ক্লিয়ার করতে পারে না। তখন সেই বাক্যের সেন্স বা অর্থকে ক্লিয়ার করার জন্য অতিরিক্ত কিছু পদমূলক শব্দের প্রয়োজন হয়। ঠিক আছে, কি বললাম, কখনো কখনো দেখা যায় যে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও বাক্যের অর্থকে ক্লিয়ার করা যায় না। তখন ওই সেন্টেন্সের সেন্স বা মিনিংকে ক্লিয়ার করার জন্য কিসের প্রয়োজন হয়, অতিরিক্ত কিছু পদমূলক শব্দের প্রয়োজন হয়। এই অতিরিক্ত যে পদমূলক শব্দ প্রয়োজন হয় সেই শব্দগুলোকেই বলা হবে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। ফর এক্সাম্পল, লুক অ্যাট দিস সেন্টেন্স, দে মেড হিম ক্যাপ্টেন। তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল। এখানে মেড হচ্ছে কি মূল ভার্ব, দে সাবজেক্ট, আর হিম হলো কি অবজেক্ট। কাকে, তারা তাকে ক্যাপ্টেন বানিয়েছিল, তো কাকে বানিয়েছিল, হিমকে, তাহলে হিম হলো অবজেক্ট। এবার এই সেন্টেন্সের অর্থকে ক্লিয়ার করার জন্য আরও একটা এক্সট্রা ওয়ার্ডের প্রয়োজন হচ্ছে ক্যাপ্টেন। তাহলে ক্যাপ্টেন মানে কি অধিনায়ক,
তো ক্যাপ্টেন একটা কি পদ, এই ক্যাপ্টেন পদ ছাড়া এই সেন্টেন্সের অর্থ ক্লিয়ার হচ্ছে না, সেই জন্য এই ক্যাপ্টেনটাকে আমরা কি বলবো, ফ্যাক্টিটিভ অবজেক্ট। কি বলা হবে এটাকে, ফ্যাক্টিটিভ অবজেক্ট। ক্লিয়ার হলো? তাহলে আমরা যদি বলি দে সিলেক্টেড হিম প্রেসিডেন্ট, তারা তাকে সভাপতি নির্বাচন করেছিল, তাহলে এখানে হিমটা কি হবে, অবজেক্ট, আর প্রেসিডেন্টটা হবে কি, ফ্যাক্টিটিভ অবজেক্ট। দে কল্ড হিম কমরেড, এই বাক্যে হিম হচ্ছে কি অবজেক্ট আর কমরেডটা হচ্ছে কি ফ্যাক্টিটিভ অবজেক্ট। তাহলে ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকা সত্ত্বেও অর্থ ক্লিয়ার করতে পারে না, তখন সেই বাক্যের অর্থকে ক্লিয়ার করার জন্যে এক্সট্রা পদমূলক শব্দের প্রয়োজন হয়। ওই এক্সট্রা পদমূলক শব্দগুলিকে বলা হবে কি, ওই বাক্যের ফ্যাক্টিটিভ অবজেক্ট বা ওই ভার্বের ফ্যাক্টিটিভ অবজেক্ট। ওকে, এইবার আমরা জানবো রেসিপ্রোকাল অবজেক্ট। তোমরা জানো যে ইংলিশ পার্টস অফ স্পিচে আমরা প্রোনাউন পড়েছি, তো সেই প্রোনাউনের বেশ কিছু ভাগ রয়েছে, তার মধ্যে একটি ভাগ হচ্ছে কি রেসিপ্রোকাল প্রোনাউন। তো ইংলিশে মাত্র দুটো রেসিপ্রোকাল প্রোনাউন রয়েছে, একটা হচ্ছে ইচ আদার আর একটা ওয়ান অ্যানাদার। একটা ইচ আদার আর একটা ওয়ান অ্যানাদার। এই দুটো রেসিপ্রোকাল প্রোনাউন যদি কোনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করে, তখন ওই মানে ইচ আদার এবং ওয়ান অ্যানাদার এই দুটিই হচ্ছে কি ইংলিশে রেসিপ্রোকাল প্রোনাউন। এই প্রোনাউন দুটি বাক্যে কোনো ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করলে এদেরকে কি বলা হবে, রেসিপ্রোকাল অবজেক্ট বলা হবে। ক্লিয়ার? আই হোপ ইউ ক্যান ইজিলি আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ভ্যারিয়াস টাইপস অফ অবজেক্টস। ওকে, and in my next class I will come back with a new lesson. Till then, goodbye.